This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যবসা শুরু হয় উৎসাহে কিন্তু শেষ হয় লোকসানে। এই কথা ভেবেই অধিকাংশ লোক ব্যবসা করতে ভয় পান আর কি। আর বাঙালিরা তাদের তো কথাই নেই। আর সম্ভবত এরকম যারা আমাদের মতো লোকজন যারা ব্যবসা করার ক্ষেত্রে ভয় টয় পাই আর কি, তাদের জন্যই 1976 সালে ব্যবসা শেখার একটা ক্র্যাশ কোর্স তৈরি করে দিয়েছিলেন সত্যজিৎ রায়। অল্প পুঁজিতেও যে ব্যবসা হয় এবং ব্যবসা যে বহু প্রকার, শুধু সঠিক ধরনটাকে খুঁজে নিতে হয়, সেটা ওই বড়বাজারের উদাহরণ দিয়ে সত্যজিৎ একদম জলের মতো বুঝিয়ে দিয়েছিলেন। একবার চারপাশে তাকিয়ে দেখুন এই বড়বাজারে কত রকম ব্যবসা আছে। এবার ঘটনা হচ্ছে সেই সময় থেকে আজ পর্যন্ত দিনকাল কী লেভেলের বদলেছে আপনারা তো জানেন। সময় বদলেছে আর ব্যবসা তার ধরনও বদলে গেছে। এখন ব্যবসা ওই তখন যে জায়গাটায় আর কি সব থেকে বড় চিন্তা ছিল যে নিজের কোন জিনিসটা দিয়ে ব্যবসা করব, তার জন্য পুঁজি কোত্থেকে পাবো। এখন গোটা ব্যাপারটাই অদ্ভুত জিনিস হয়ে গেছে জানেন তো। কেউ ওই সমস্ত নিজের কি আছে তার দাঁড়ে না, বরঞ্চ নিজের কিছু থাকলেই বোধহয় ব্যবসা হয়, নিজের কিছু না থাকলে আরও বেশি করে ব্যবসা হয়। বিশ্বাস হচ্ছে না তো? হাতের ওই ফোনটা দেখুন একবার, দেখুন না, আমারও আছে। দেখবেন যতগুলো আপনার ওখানে অ্যাপ ট্যাপ আছে তার মধ্যে জল করছে ই কমার্স সাইটের অ্যাপগুলো, সব ধরনের ই কমার্স সাইট। কোনোটাতে আপনার বাড়িতে চট করে খাবার দাবার চলে আসে, কোনোটায় আপনার বাড়িতে নুন ফুরোলে নুন এসে যায়, কোনোটায় আপনি ইচ্ছে করলে সিনেমার টিকিট কাটেন, কোনোটায় আপনি ইচ্ছে করলে ফ্লাইটের টিকিট কাটেন, কোনোটায় বাসের টিকিট কাটেন, আবার কোনোটায় আপনার বাড়ির সমস্ত জিনিসপত্র, মানে ওই আলপিন টু এলিফ্যান্ট সব কিছু পৌঁছে যায়। এটা আপনার এখানকার ছবি ভেবে হঠাৎ করে মুষড়ে পড়ার কোনো কারণ নেই, এটা গোটা বিশ্বের ছবি। আপনি এই বিশ্ব নাগরিকদের অন্যতম মাত্র। এখানে সব আজকাল এক ক্লিকে কেনা বেচা যেখানে হয়, সে জায়গাগুলোর কথা ভাবুন তো। যে সাইটগুলোর নাম আর বললাম না, আপনারা খুব ভালো করে জানেন খাবারের সাইট কোনটা ওই বিভিন্ন জিনিসপত্র আনার সাইট কোনটা, ওষুধের সাইট। এই প্রত্যেকটা জায়গায় এরা কি সব নিজেরা তৈরি করে বেচে? একদম না। এরা সবাই আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যে মঞ্চটাতে এসে বিভিন্ন লোক তাদের মালপত্র বেচে দিয়ে চলে যায় আপনাকে। এরা তো মাঝখানে শুধু ওই মাধ্যম মাত্র, ধারক। অথচ সব থেকে বেশি রমরম করে ব্যবসা চলছে এদের, সব থেকে বেশি টাকা পয়সা সেগুলো এদের। সাম্প্রতিককালে যে ব্যবসা সব থেকে বেশি লাভ করেছে, যে ব্যবসা ফুলে ফেপে উঠেছে সব থেকে বেশি, সেটা হচ্ছে এই অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। নাম বলেই দিই দু একটা, আন্তর্জাতিক নামগুলো একটু বলি। এই অ্যামাজন এই ধরনের সাইটগুলো, এগুলোই হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম, ই কমার্স সাইট। এগুলোর বেসিক ধারণা, মূল ধারণাটা তাহলে কি? যদি সোজা সাপটা আমার মতো বাঙালির জন্য বোঝার জন্য একটু সুবিধা করে বলি, সোজা কথা হচ্ছে পরের ধনে পোদ্দারি, অন্যের জিনিসপত্র ব্যবহার করে ব্যবসা করে ফেলা। বানাচ্ছে অন্য কেউ, কিনছে অন্য কেউ, এরা মাঝখানটায় শুধু পড়ে টাকা লুটে বেরিয়ে চলে যাচ্ছে। ভাবছেন তো সকাল রাত ব্যবসা নিয়ে পড়লাম কেন? আচ্ছা, ব্যবসা ছাড়া কিছু আছে বলুন তো? এই সার সত্যটা যদি আজ পর্যন্ত আপনার আমার মাথায় না ঢুকে পড়ে, তাহলে আজকে ঢুকিয়ে দিচ্ছি, কোনো অসুবিধে নেই। আপনারা বলুন না, আপনার আমার জীবন চালায় কে? কোন জিনিসটা নিয়ে আপনি সব থেকে বেশি চিন্তিত থাকেন? কোন জিনিসটা আপনাকে চালনা করে, ভয় পাওয়ায়, আতঙ্কিত করে, আবার খুশি করে, হতাশ করে, সব কিছু? রাজনীতি। এবং যত দিন যাচ্ছে কেন যেন না মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি অনেকটা ওই
ব্যবসা তো বটেই, এটা নিয়ে কোনো রকম সংশয় নেই, এটা আপনারা মোটামুটি বহুদিন আগেই বুঝে গেছেন, আমরা সবাই বুঝে গেছি। কিন্তু ইদানিংকালে ওই রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে বদলাতে এখন মনে হচ্ছে এই ই কমার্স সাইটগুলোর মতো না একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম হয়ে গেছে। এরা নিজেরা কিছু করে না, রাজনীতিকদের আপনার আমার সুবিধে অসুবিধে, বাস্তব প্রয়োজন, আমাদের যে ইস্যুতে লাভ হয় এগুলো নিয়ে কোনোদিন বক্তব্য রাখতে শুনেছেন? বলুন তো, শেষ কবে শুনেছেন? রাজনীতিকরা বা রাজনৈতিক দলগুলো এরা আপনার আমার ইস্যু নিয়ে কবে আন্দোলন করেছে? ভালো করে খেয়াল করে দেখুন, শুধু যেটাতে আপনার লাভ হবে সেইটা নিয়ে আন্দোলন কবে করেছে? মনে পড়ছে? মনে পড়বে না। এখানে রাজনীতি নিজেকে বদলে নিয়েছে, জানেন তো, এমন একটা ফরম্যাটে নিয়ে গেছে যেখানে তাদের মনে হচ্ছে যাতে পুরোটাই লাভই লাভ, নিজের পকেট থেকে কিছু খরচ করতে হচ্ছে না, কিন্তু লাভের করি ঘরে চলে আসছে। কঠিন লাগছে তো ব্যাপারটা? আরও সহজ করে বলি, এই যে ককরোচ জনতা পার্টি হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, হইচই পড়ে গেল, সংসদ অভিযান করলো তারা, বিরাট চারপাশে ভিড় হয়ে গেল, ভোর রাতে লোকজন চলে এলো, লাঠি ঠাঠি চললো, মার খেলো কারা? সাধারণ কিছু মানুষ, কিছু ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী। ফয়দা কে তুলছে? রাজনীতি। যে আন্দোলনকে বিজেপি বলেছিল বিদেশি উস্কানির ফসল, সেই আন্দোলনকে দেশের প্রধান বিরোধী দল তারাও কিন্তু শুরুতে, কংগ্রেস, তারাও প্রথমে অগ্রাহ্য করেছিল। এটা অদ্ভুত ব্যাপার, ককরোচ জনতা পার্টিকে কেউ আমলই দেয়নি। কংগ্রেস নেতারা সেই সময় প্রাণপণে কি বলেছিল ওই সমস্ত সিজেপির আন্দোলনে তারা নেই, ককরোচ টকরোচের মধ্যে তারা নেই, ওটা কোনো রাজনৈতিক ব্যাপারই নেই, ওটা উড়ে এসে জুড়ে বসা কিছু ব্যাপার ট্যাপার, এই টাইপের ব্যাপার আর কি। এখন পরের ধনে পোদ্দারি করার সুযোগটাই এখন কংগ্রেস যেরকম হারাতে চাইছে না, তেমনই বিজেপিও ওই চীনের পয়সায় আন্দোলন হচ্ছে শুধু সেই কথা বলে হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। বরং সিজেপির ডাকে যে ছেলে মেয়েরা কাল সংসদের দিকে হাঁটতে গিয়ে পুলিশের মার খেয়েছিলেন, তাদের প্রতি এখন সবাই সহানুভূতি দেখাতে চরম ব্যস্ত হয়ে পড়েছেন। গতকালই আহত ছাত্র নেতাদের সাথে দেখা করেছিলেন বিজেপির নেতা এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। দিল্লিতে ছাত্র আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখাতে এবার ঝাঁপিয়ে পড়েছেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী। তারাও আহতদের দেখতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে গেছিলেন। আজ যেখানে সিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে সেখানে পৌঁছে গেছিলেন। তারপরে গিয়ে ওই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে তারা ধর্ণা পর্যন্ত দিয়েছেন। এবং ভাবুন যে এমন একটা জায়গায় গতকাল বিষয়টা পৌঁছে গেছিল, এই ছাত্রছাত্রীদের ওপর পুলিশের এই যে লাঠি চালানো, এইসবের প্রতিক্রিয়া এমন তৈরি হয়েছে যে এই ইস্যুতে রাজনৈতিক দল হিসেবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা তারা গিয়ে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে নির্দ্বিধায় পৌঁছে গেলেন, সেখানে ধর্ণা দিলেন, কেউ বাধা দিল না। যখন তারা সিজেপিতে ছিলেন ওই কর্মসূচিতে, সেইখানে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদবরা। এ তো গেল যারা পৌঁছে গেছেন। যারা যাননি পৌঁছে, তারাও বাইরের থেকে সবাই ওই আগুনে হাত সেঁকতে শুরু করেছেন। শরদ পাওয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ বলেই ফেলেছেন তিনি দিল্লি চলে যেতে পারেন এই আন্দোলনে অংশ নিতে। আর বলেছেন যখন দুম করে চলে যেতে পারেন, কারণ এমনিতে তো তার খুব যে ব্যস্ততা আছে এরকম মনে করার কোনো কারণ নেই। 21শে জুলাইটা হয়ে গেল, এরপর কি? ফলে আঞ্চলিক স্তরে বেকার বসে থাকার থেকে জাতীয় স্তরে এই প্রচারের আলোয় বা গরমে হাত শেখার লোভটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতেই পারেন। এবার বামেরা তারা এখন ওখানে যেখানে ককরোচ জনতা পার্টি শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাইছে, বা যেখানে সোনাম ওয়াংচুক তিনি যেখানে আন্দোলনটা শুরু করেছিলেন তারপর থেকে ধর্তায় নিতে চাইছে। কিন্তু আদতে
কজনকে আমরা গোড়াতেই গোটা বিষয়গুলো নিয়ে দেশ জুড়ে আন্দোলন করতে দেখেছি। আজ কিন্তু সবাই নেমে পড়েছেন গোটা ব্যাপারটায় মাথা কামাতে। ফলে বুঝতে পারছেন, এরা প্রত্যেকে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো প্রত্যেকে আসলে অন্যের তৈরি করা আন্দোলনে হাত গরম করছেন। এটা বললে গায়ে লাগবে সবার, অস্বীকার করতে পারবেন কেউ? নিটের প্রশ্ন ফাঁস সহ একাধিক ইস্যুতে, আবার বলছি, প্রথম অনশন করলেন সোনাম ওয়াংচুক। তারপর সেই আন্দোলনের মাঝখানে এলো বামেরা, আর তারপর হাইজ্যাক করলো ককরোচ জনতা পার্টি। বামেরা ওই হাত ছুঁয়ে রাখার মতো করে তাদের ছাত্র সংগঠন ছুঁয়ে রেখেছিল, ফলে ককরোচ জনতা পার্টি এসে গোটা ব্যাপারটাকে হাইজ্যাক করে নিতে পারলো সহজে। এবার তাদের আন্দোলনকে আবার যখন আন্দোলনটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে, তখন হাইজ্যাক করতে চাইছেন রাহুল গান্ধীর থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই। অথচ দেখুন, আবার বলছি, নিটের মতো পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুটা কিন্তু প্রায় তামাদি হয়ে যেতে বসেছিল। সেই জুনে সফলভাবে পরীক্ষাটা হয়ে গেল, তারপরে রেজাল্ট বেরিয়ে গেল। এটা নিয়ে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছিলেন যে পরীক্ষা সফলভাবে হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি, সবাই রেজাল্ট পেয়ে গেছেন, ভর্তিও হয়ে যাবেন। এবার কেন আগে কবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই প্রশ্নটা এখন কেন তোলা হচ্ছে, এই প্রশ্ন তোলার যৌক্তিকতায় নিয়েই তো একটা প্রশ্ন উঠে যেতে পারে। এবার এভাবে এতদিন পরেই গোটা ব্যাপারটা করা হচ্ছে বলেই কেন্দ্র এর পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গেছিল, বিদেশি ইন্ধনের অভিযোগ করেছিল। হয়তো প্রধান বিরোধী দলগুলোর যাদের আন্দোলনটা করার কথা ছিল, তাদের এই আন্দোলন বিমুখতা দেখে যারা নিশ্চিন্তে ছিলেন, তারা ভেবে নিয়েছিলেন যে রাজনীতির ছকটা তো চেনা, সুতরাং তারাও চেনা ছকে গোটা ব্যাপারটাকে সামলে দিতে পারবেন। আর রাজনৈতিক দলগুলো দেখে মনে হচ্ছে না তারা ওয়েট করছিলেন কখন কেউ একটা কিছু হয় কিনা। যদি দেখা যায় যে এই ব্যবসাটা এই ইস্যুটায় আর কি একটা সম্ভাবনা আছে, তাহলে তখন তাতে তারা শেয়ার কিনবেন। ওই যেরকম শেয়ার বাজারে যারা লগ্নি করে তারা বসে থাকে কার ব্যবসা ভালো হচ্ছে, কে কোনটাতে লাভ হচ্ছে, কার শেয়ারের দর উঠছে, সেইটাতে তারা ইনভেস্ট করে। এবার এই মুহূর্তে গোটা বিষয়টা হয়তো মানুষজনের মধ্যে ওই ক্ষোভগুলোই ছিল, কেন মূল বিষয়টা নিয়ে বলতে গেলে সবাই বলছে না। কেউ বলেছে, মানুষ তার সঙ্গে সমর্থন দিতে গিয়ে হয়তো গোটা বিষয়টার প্রতি ভেতরের ক্ষোভটাকে প্রকাশ করে ফেলেছে, মানুষজন কী ভাবছে সেটা বুঝিয়ে দিয়েছে, এবং সেটা বুঝতে পেরেই এখন কিন্তু শাসক বিরোধী সব পক্ষ ঝাঁপিয়ে পড়েছে। তার কারণ এটা একটা জিনিসই প্রমাণ করে, সমস্ত রাজনৈতিক দল আসলে তৈরি পানে মুখশুদ্ধি বলে একটা কথা আছে না, সেইটাতে বিশ্বাসী করে। রাজপথে সদ্য ডানা মেলা আরশোলা, ছুরি, আরশোলা প্রতীকের ককরোচ জনতা পার্টি। দিল্লির রাজপথে চলেছে লাঠি, ফেটেছে টিয়ার গ্যাস। 16ই মে অনলাইনে ককরোচ পার্টির শুরুয়াত। 6 জুন দিল্লিতে ককরোচ পার্টির প্রথম কর্মসূচি। 28 জুন যন্তর মন্তরে অনশন শুরু সোনাম ওয়াংচুকের। জুন মাসের মাঝামাঝি প্রথমে বিহার পুলিশ, তারপর সিবিআই প্রশ্ন চুরির পর্দাফাঁস করে দেশের সামনে। তারপরেই যন্তর মন্তরে অবস্থান শুরু। ভিড় যত বেড়েছে, অস্পৃশ্য আরশোলাও ততই যেন পরম বন্ধু হয়ে উঠছে। আন্দোলনের প্রথম দিকে কংগ্রেস এই আন্দোলনে জড়াতেই চাই। দলীয় বৈঠকে জয়রাম রমেশের মতো নেতারা ককরোচ পার্টিকে বিজেপির বি টিম বলেন। সোনাম ওয়াংচুকের অনশন গোটা দেশের আলোচনায় আসতেই ক্রমশ অবস্থান বদলাতে থাকে কংগ্রেস। সংসদ অভিযান কর্মসূচিতে বিপুল সাড়ার পরেই কংগ্রেস, আপ, সপার মতো দলগুলো রাজনৈতিক ক্ষীর খেতে মরিয়া হয়ে ওঠে। লাঠিচার্জের প্রতিবাদে পথে নেমে পড়েছে কংগ্রেস। রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল থেকে শুরু করে কেজরিওয়াল আহত ছাত্রদের দেখতে হাসপাতালে লাইন দিয়েছেন ক্রমশ। ওদিকে কংগ্রেস ছাপিয়ে পড়তেই অমিত মালব্য বামেদের দায়ী করে পোস্ট করেছেন। সকলেই সচেতন আন্দোলনের ক্ষীর যাতে অন্য কেউ না খায়। বাস্তব বলছে, বাম বা কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নিজেদের পতাকা নিয়ে 1 ইঞ্চিও সাফল্য পায়নি। তাই ককরোচে না জড়াতে পারলেও কংগ্রেসের পাশাপাশি ককরোচকে জড়িয়ে হালে পানি পাওয়ার চেষ্টা করে চলেছে বামেরাও।
আন্দোলনের ভিড় দেখে কৌশলে বদল এনেছে শাসকও। শুরুতে পাত্তা না দেওয়া বিদেশি চক্রান্তের অভিযোগ তোলা সরকারই বর্তমানে অনেক বেশি সংবেদনশীল। আলোচনায় খোদ জেপি নাড্ডার মতো শীর্ষ মন্ত্রী, সবার আগে হাসপাতালে ছুটে গেছেন তিনি। পতাকাবিহীন আন্দোলনকে হাতিয়ার করে কখনো রাজনীতি লাভবান হয়েছে, তো কখনো জন্ম নিয়েছে আপের মতো রাজনৈতিক দল। তবে শেষ পর্যন্ত বহু ক্ষেত্রেই দেশের স্বার্থের নামে রাজনৈতিক স্বার্থই শেষ হাসি হেসেছে। এবারও কি সেই ট্র্যাডিশন? নেতারা কি চাইছেন সেই প্রশ্ন আরও উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। দেখুন, শুরুতে ছিল ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেখান থেকে গোটা দাবিটা কি করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পৌঁছে গেল কারণ গোটা বিষয়টা বুঝতেই পারছেন, এই প্যারামিটারগুলো যখন চেঞ্জ করে না, এই দাবিগুলো বদল হয়, তখনই বুঝে নিতে হবে গোটা বিষয়টার মধ্যে রাজনীতি তার জায়গা করে নিয়েছে। এবং পাশে থেকেও কিভাবে আলাদা থাকা যায় সেটা গোটা দেশকে আজ শিখিয়েছেন রাহুল গান্ধী। ছাত্রছাত্রীদের পাশে আছেন একথা বললে তাদের ধর্নাস্থল থেকে একটু দূরে আলাদা করে ধর্নায় বসেছিলেন তিনি। কেন? যাতে কংগ্রেস ছাপ আন্দোলনটা তৈরি করা যায়। কিন্তু তার ভিতটা কোথায়? ছাত্রছাত্রীদের আন্দোলন, সেটার ওপর বেস করে। তার আগে কিন্তু ধর্না এরকম তাদের এরকম প্রচেষ্টা এগুলো কিচ্ছু দেখা যায়নি। বিকেলে পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশদের তুলে নিয়ে যায়। এবার প্রধানমন্ত্রীর বাড়ির কাছে ধর্নায় বসলে পুলিশ যে তাদের ধরপাকড় করবে এটা জানা সত্ত্বেও রাহুল রাস্তায় নেমেছিলেন। তার কারণ এতদিন তার মনে হয়নি যে এই নজর টানাটা তাকে তুলে নিয়ে যাচ্ছে, এই বিষয়টাকে সবার সামনে আনা দরকার। হয়তো তার মনে হয়েছিল সেই ক্ষেত্রটা প্রস্তুত হয়নি। এবার একটা তৈরি হয়ে যাওয়া আন্দোলন সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দিতেই মনে হচ্ছে যে এটার ফয়দা তোলার দরকার। এই ফয়দা তোলার চেষ্টা তো এ রাজ্যেও হয়েছে। আপনারা খেয়াল করুন তো, আরজিকর আন্দোলনের কথাটা মনে করুন। ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিলেন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে 2024-এর ওই 14ই আগস্ট রাতটার কথা মনে করুন তো। রাত দখল করতে মানুষজন কিভাবে রাস্তায় নেমেছিল স্বতঃস্ফূর্তভাবে, সমস্ত স্তরের সমস্ত মানুষ, বয়স, ধর্ম, বর্ণ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছিল। সেই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া ছিল না, এবং যতক্ষণ আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিল না ততক্ষণ এই আন্দোলনটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। কি অদ্ভুতভাবে পরপর প্রতি রাতে কীভাবে মানুষজন বেরিয়ে আসছিলেন। তারপর যখন দেখা গেল একটা অরাজনৈতিক আন্দোলনকে শেষ করা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দিলেন যে ওই আন্দোলনটা আসলে বাম, অতিবাম এবং বিজেপির একটা আন্দোলন। এটা ঘটনা। পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকেই সেই আন্দোলনের মধ্যে নিজেদের জুড়ে দেওয়ার চেষ্টাটা করেছিল, আর সেই জায়গাটাই ব্যবহার করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানতেন রাজনৈতিক আন্দোলনটা সেটাকে সামলাতে অনেক সুবিধে হয়, অরাজনৈতিক আন্দোলন সেটা কিন্তু বড় সমস্যায় ফেলে দেয়। সহজে তো এই ব্যাপারটাকে সামলানো যায় না। সুতরাং রাজনীতির এইভাবে আন্দোলনকে হাইজ্যাক করা সেটার কারণ বহুবিধ হয়, এবং এটা নিশ্চিত থাকুন কোনো রাজনৈতিক দলই অরাজনৈতিক আন্দোলনকে একদম পছন্দ করে না। এটা হয়তো অদ্ভুত একটা সবার মিলে সুর মেরা তুমহারা হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবে। ফলে দিল্লিতে ওই আন্দোলনটা এখন যে সবাই দায়িত্ব নিতে ঝাঁপিয়ে পড়ছেন তাতে কারোর অবাক হওয়ার কোনো কারণ নেই। যদিও এই গোটা আন্দোলনটাকে আদৌ অরাজনৈতিক শুরুর থেকে বলা যাবে কিনা সেটা নিয়ে সংশয় থাকলেও থাকতে পারে, কিন্তু তৎসত্ত্বেও বলছি। এবং এই উদাহরণটা প্রচুর রয়েছে কিন্তু আমাদের দেশে। আন্না হাজারের আন্দোলনের কথা ভাবুন তো। আপনাদের খেয়াল থাকবে যে সেই সময় ইউপিএ জমানার বিভিন্ন কেলেঙ্কারির বিরুদ্ধে কোনো রাজনৈতিক আন্দোলন সেভাবে কিন্তু দানা বাঁধেনি, কিন্তু আন্না হাজারে সেই যে একটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে
মঞ্চ তৈরি করে আন্দোলনে বসলেন, অনশনে বসলেন, সেটা গোটা দেশে কীরকম প্রভাব ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আন্দোলনটাকে যে মুহূর্তে রাজনীতিমুখী করলেন কেজরিওয়াল, মানে কার্যত আন্দোলনটাকে হাইজ্যাক করে তিনি রাজনীতির পথে নিয়ে গেলেন। আম আদমি পার্টির সেই শুরুর দিকের চিন্তা ভাবনা, আদর্শ, দল গঠন, সব কিছু, মানুষের প্রবল সমর্থন, একটা আনঅর্থোডক্স পার্টি যারা বাঁধা চকের বাইরে রয়েছে, এইভাবে ঝাঁপিয়ে পড়ে লোকজনের সমর্থন দেওয়া, আর তার কিছুদিন পরে কি দেখা, একটা স্বপ্নভঙ্গ। কারণ দিনের শেষে সেটাও আরেকটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এটাই তো মজা, এটাই আমাদের সব থেকে অবাক করে, জানেন তো। এই প্রত্যেকটা ক্ষেত্রে এই অরাজনৈতিক আন্দোলনগুলো এটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিষয়টা রাজনৈতিক দলগুলোর করার কথা ছিল তারা কখনো করে না বলেই যখন অরাজনৈতিকভাবে কোনো একটা মানুষের মনে হয় যে রাজনৈতিক দলগুলো করবে না, বিশ্বাস করে ফেলেছে, আমাদের কথা বলবে না। সুতরাং কেউ যদি বলে মানুষজন ঝাঁপিয়ে পড়ে তাতে সামিল হয়ে যায়, সেটা ওই তিলোত্তমার জন্য আন্দোলনই হোক বা এই নিটের প্রশ্নপত্র সেটা ফাঁসের ক্ষেত্রেই হোক। অথচ দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, লোকে একটু চোখ খুলে তাকিয়ে দেখেন না বা বিশ্লেষণ করার চেষ্টা করেন না যে যদি রাজনৈতিক দলগুলো এই গোটা বিষয়টা নিজেরা করেন, অর্থাৎ মানুষের স্বার্থে যদি একটু আন্দোলনগুলো ঠিকঠাক করে করেন, ঠিকঠাক ইস্যু ধরেন, মানুষকে বোঝাতে পারেন যে তাদের কোথাও বিপদ হচ্ছে, সেই বিপদটার থেকে তারা বাঁচানোর জন্য লড়ছেন, তাহলে মানুষ কিন্তু বিশ্বাস করে। এরা যেই দেখুন না, এই যে বিজেপি রমরম করে এত আসনে 208 আসনে জিতে ক্ষমতায় চলে এলো, কিভাবে এলো? এদের ইস্যু কী ছিল? এদের ইস্যু প্রথম থেকে একটা সুনির্দিষ্ট ইস্যু ছিল, এখানে অনুপ্রবেশ করে এখানে জনবিন্যাস বদলে যাচ্ছে, এখানে সংখ্যালঘু তোষণের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, বাইরের দেশের লোকজন এসে আপনার খাবারে ভাগ বসাচ্ছে, চারপাশে আমরা একটা বারুদের স্তূপের ওপর বসে রয়েছি, এবং হিন্দুত্ব সেটা কোণঠাসা হচ্ছে, সংখ্যাগুরুরা ক্রমশ কোণঠাসা হচ্ছে। এটাই তো আন্দোলনের মূল কথা ছিল। এই সুনির্দিষ্ট ইস্যু নিয়ে যখন নেমেছে, কোথাও তারা মানুষকে বোঝাতে পেরেছে যে তারা তাদের স্বার্থে, সেটা যে কোনোই হোক, তাদের ধর্মীয় বিশ্বাসের সুরক্ষার জন্য লড়ছে অথবা তার নিরাপত্তার সুরক্ষার জন্য লড়ছে, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য লড়ছে। যাই হোক, যেটা যে বোঝাতে তো তারা বোঝাতে পেরেছে, তার সুফল পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক থেকে বিরোধী হয়ে গেছে, আর বিরোধীর থেকে বিজেপি শাসক হয়ে গেছে, যেটাকে 1947 সালের পর এদেশের সব থেকে বড় রাজনৈতিক পরিবর্তন বলেছেন অমিত শাহ। কেন করে না এটা, কেন দেখে না, কেন বোঝে না, এটা আমরা জানি না। অমিত শাহর নির্দেশেই তো আজ দিল্লির যন্তর মন্তর এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তার সাথে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধীরও কথা হয়েছে, এবং তারপর জিতেন্দ্র সিং অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং নিটের প্রশ্ন ফাঁসের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ওই যে ছাত্রছাত্রীরা, তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সেতু বন্ধনের একটা যে প্রচেষ্টা, তার অঙ্গ হয়ে যান। অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে বিজেপি যে একটা সেতু বন্ধনের কাজ সেটা শুরু করেছে। এটা বলতেই পারেন, এটা কখন হলো যখন ছাত্রছাত্রীরা এরকম আন্দোলন করলেন, এরকম জায়গায় ব্যাপারটা পৌঁছে গেল, যখন তাদের ওপর লাঠি চলল, যেটা দেখে দেশের মানুষ আরও ক্ষুব্ধ হয়ে যেতে পারে, এর একটা সম্ভাবনা তৈরি হলো। বলতেই পারেন যে এটা আরও আগে যখন ওয়াংচুক আন্দোলন করছিলেন তখন থেকেই গোটা ব্যাপারটাকে যদি তারা সুনির্দিষ্টভাবে কথাবার্তা বলতেন তাহলে অন্যরকম হতে পারতো কিনা, সেই ভাবনাটা অনেক দেরিতে তারা শুরু করেছেন। অথচ এখন আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং, দুই কেন্দ্রীয় মন্ত্রী
তারা এসে কথাবার্তা বললেন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটা বাদ দিয়ে বাকি দাবিগুলো যে কেন্দ্র মানতে তৈরি, সেই বার্তাটা জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের কাছে পৌঁছেও দিয়েছেন, জানেন তো। এবং এটাই আমরা কালকেও আপনাদের সেটাই বলছিলাম যে একজন মন্ত্রীর পদত্যাগে কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না। অনেক বেশি জরুরি হচ্ছে এটা সুনিশ্চিত করে যে ভবিষ্যতে এই ঘটনাটা আর ঘটবে না, এবং যদি কেউ ঘটিয়ে থাকেন তাহলে তাকে খুঁজে বার করে তাকে দোষী সাব্যস্ত করা, তাকে শাস্তি দেওয়া, খুব সিম্পল ব্যাপার। এবার বলতেই পারেন ব্যাপারটা যত সহজ বলা ততটা সহজ নয়। আবার এটাও তো ঘটনা যে প্রশ্নপত্রতে যে ফাঁস হয়েছে সেটা তো সরকারই স্বীকার করেছে। সরকার যখন স্বীকার করেছে, সরকার যখন তদন্ত করেছে, সরকার যখন তার গোটা রাস্তাটা বন্ধ করার চেষ্টা করেছে, ফৌজি বিমান দিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে, এবং অন্তত এবারেরটা এখন অবধি কোনো অভিযোগ শোনা যায়নি যে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। ফলে চেষ্টা করলে যে কিছু হয়, কোনো জায়গায় পৌঁছানো যায়, এটা তো স্বাভাবিক। বিষয়টা হচ্ছে সঠিক দাবিটা তোলা। ওই বললাম না, গোটা বিষয়টা চলে যায় যখন ওই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে, তখন বোঝা যায় গোটা বিষয়টা ছাত্রছাত্রীদের কি হলো সেটার উপর কারোর নজর নেই। আসল নজর হচ্ছে ওই রাজনৈতিক লাভটা। অসংখ্য ছাত্রছাত্রী, তাদের পরিবার, এই মিলিয়ে যে আবেগ, সেই আবেগকে ব্যবহার করতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। এবার এটা যে সত্যি এখন নজর কাড়ার মতো জায়গায় রয়েছে সেটা প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া থেকে বোঝা গেছে। আজ এনডিএ সাংসদদের বৈঠক ছিল। এই এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক ছিল বলতে গিয়ে বলি, আপনারা ভাবছেন তো তাহলে তো আমাদের বাংলার থেকে ওই এনসিপিআইয়ের লোকজন, সাংসদ 20 জন সাংসদ, তারা নিশ্চয়ই বৈঠকটায় ছিলেন না, তারা ডাক পাননি। এবং এর থেকে খুব পরিষ্কার, যারা ভেবে নিয়েছিলেন যে এদের একদম জামাই আদর করে, জামাই আদর কথাটা আবার অন্যরকম সবার শুনবে, ওই যাই হোক, মাথায় তুলে আর কি, মাথায় তুলে নিয়ে গিয়ে সবাই তাদের ঢুকিয়ে নিয়েছেন এনডিএতে, নিজেদের স্বার্থসিদ্ধি করছেন। এর থেকেই পরিষ্কার এদের ঠিক কী চোখে দেখা হচ্ছে। হয়তো বলবেন যে এখনও এনডিএতে যোগদানের বিষয়টা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি, তাই ডাক পাননি। অথচ এরা কিন্তু এনসিপিআইয়ের হয়ে তারা কিন্তু ওই স্পিকারের বৈঠকে, সর্বদলীয় বৈঠকে ডাক পেয়ে গেছিলেন। তো যাই হোক, প্রত্যেকটাই বার্তা, এই বার্তাগুলো সবার জন্যে সত্যি। এরমভাবে যারা যান, যারা নিজেদের অবস্থান বদলান, তাদের সবাই যে আসলে কি চোখে দেখে এটা খুব পরিষ্কার। তো যাই হোক, ওই বৈঠকটা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী বলেছেন প্রশ্ন ফাঁসটা যে একটা মহাপাপ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এটার দায় নির্দিষ্ট করে কোনো সরকার বা রাজনৈতিক দলের হতে পারে না, এর দায় পুরো দেশের। দেখুন, নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে এই প্রথম প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া সামনে এলো। এবার সেটাকে আন্দোলনের চাপ বলে বিরোধীরা ধরতে পারেন, কিন্তু এটাও তো ঠিক, যতবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে পরের বার কেন্দ্র আরও সতর্ক হয়েছে, আরও সুরক্ষা বাড়িয়েছে। এগুলো অন্তত আমরা তো দেখেছি। শেষ পর্যন্ত সেনার সাহায্যে প্রশ্ন বিলি করায় প্রশ্ন ফাঁস এড়ানো গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার, একবার আটকানো গেছে বলে তারা মনে করছেন না যে কাজ শেষ হয়ে গেছে। কারণ কার মনে চুরি আছে, সিস্টেমের মধ্যে কোনো সুযোগ সন্ধানী বসে রয়েছেন কি না সেটা জানা নেই বলেই প্রধানমন্ত্রী বলছেন দায়টা পুরো দেশকে নিতে হবে। এটা কিন্তু অত্যন্ত বাস্তব জায়গা। সিস্টেমের মধ্যে কে কোথায় বসে কি করছেন এটা সম্ভবত সুনির্দিষ্ট কোনো একটা ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয়। এবার সেই জন্যই হয়তো ওই বললাম, বারবার বলছি, আন্দোলনের দাবি দেওয়াটার সম্পর্কে সেটা রাজনৈতিক হয়ে গেলে সেটার সাফল্য সম্পর্কে কিন্তু সন্দিহান হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। नीट के एग्जाम के बारे में आदरणीय प्रधानमंत्री जी ने कहा है, सख्ती से सख्ती सजा कैसे दिया जाए उसमें सारा टॉप क्लास के वकील लोग भी साथ दें, ताकि जो पेपर लीक जैसे
पाप काम किया है उन लोगों को घोर सख्त सजा मिले। और प्रधानमंत्री जी ने यह भी कहा कि पेपर लीक सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है। और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए सजा भी दे दोषियों को, और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें, इसको प्रधानमंत्री जी ने बल दिया है। দেখুন প্রধানমন্ত্রী যে মুহূর্তে সবাইকে একজোট হয়ে লড়তে হবে এটা বলে দিলেন, সেই মুহূর্তে তো সবার সামনে আরও পরিষ্কার করে এই বাকি যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আন্দোলনটা নিজেদের মতো করে নিজেদের স্বার্থ সিদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, এটা হয়তো আরও পরিষ্কার করে উঠে আসবে। এবং তার বক্তব্য থেকে আরও একটা জিনিস খুব পরিষ্কার, রাজনীতি যেহেতু ওই সম্ভাবনার চাষ করে এবং রাজনীতি যেহেতু সব কিছুর মধ্যে এই দেনা পাওনা এই ব্যবসায়িক হিসেবটা খুব ভালো করে কষতে পারে, সুতরাং রাজনীতি এক্ষেত্রে লাভ ক্ষতির হিসেব কষছে, কিসে লাভ কিসে ক্ষতি। এবার দেখুন হাত বদলের মধ্যে দিয়েই তো লাভ লোকসানটা হয়, তাই না? আপনার কাছে একটা পণ্য রয়েছে, সেটা আপনি একজনকে দিলেন, সে তার বদলে আপনাকে কিছু দিল, এটা লাভ লোকসানের জায়গাটা হিসেব করা যেতে পারে। এবার আপনি আপনার পণ্যটা সেটা সবার সামনে পেশ করলেন, কে নেবেন বলে সামনে রাখলেন, পাড়ার দাদা এসে তুলে নিয়ে চলে গেল, তাহলে তো পুরোটাই লোকসান। কিন্তু রাজনীতিতে এই সম্ভাবনাটা এটাকেও ধরতে হয়, জানেন তো, এটার মধ্যে থেকেও লাভ খুঁজতে হয়, কারণ এটা রাজনীতিতে কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, মাঝে মধ্যেই ঘটে থাকে। সে দক্ষিণে পেরিয়ার থেকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, সবার ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটেছে। এবার বলবেন আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভুলে যাচ্ছে নাকি? ভুলিনি, উনিও আছেন। এবার পেরিয়ার থেকে উদ্ধব ঠাকরে, এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফারাক কোথায় এটা একটু বোঝা দরকার আগে। দেখুন পেরিয়ার, এনটি রামারাও, জর্জ ফার্নান্ডেজ বা হালের উদ্ধব ঠাকরে, এদের সবার হাত থেকেই কেউ না কেউ এদের দলকে কেড়ে নিয়েছিলেন। ওই বললাম পণ্য তৈরি করে সামনে রেখেছেন বেচবেন বলে, কেউ এসে সেটাকে পুরো তুলে নিয়ে গেল পাড়ার দাদা, বদলে কিচ্ছু দিল না, হাতে পড়ে রইল পেন্সিল। সেদিক থেকে বিচার করলে মমতা বন্দ্যোপাধ্যায় এদের সাথে একই পংক্তিতে আসেন। আপনারা এই মিলটাকেই ধরবেন, কারণ ঋতব্রত পন্থীরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসটাকে কেড়ে নিতে চাইছেন, তৃণমূলের প্রতীক থেকে তহবিল সবটাই যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিজেদের হাতে নিয়ে নিতে উদ্গ্রীব, সেটা তো সবাই জানেন বোঝেন। কিন্তু আমার এর একটা উল্টো দিক দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা দরকার, জানো তো, একটু আলোচনা করি, দেখলে বুঝতে পারবেন। দেখুন পেরিয়ার বা উদ্ধব ঠাকরের দল হাতছাড়া হয়েছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজেই তার দলকে হাত থেকে ছেড়ে ফেলতে চাইছেন, মানে ঝেড়ে ফেলতে চাইছেন। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ আছে। দেখুন ভোটের ফল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বোঝার বুঝে গেছেন, উনি কিন্তু বিচক্ষণ রাজনীতিক, ওনার মানুষের ওই পালস বুঝতে তার অসুবিধা হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। যতই বলুন যে ভোটের ফল মানছেন না, যতই ওই মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করতে দেরি করুন, কিন্তু মোদ্দা কথা বাতাসা, তার যা বোঝার তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেছিলেন। তার দলের ওপর মানুষ যে তিতিবিরক্ত, দুর্নীতির মানে চরম জায়গায় যে দলটা মানে যাবতীয় যত রকম সম্ভব কাদা সেটা যে দলটা তার গায়ে মেখে ফেলেছে এবং তার ফলে তার গুডউইল বা সুনামটা হারিয়ে ফেলেছে, এমনকি সেই দুর্নীতির মানে পলেস্তারা তার ইমেজকে শুদ্ধ ডেকে দিয়েছে, তার নামেও তাই কাজ হয়নি। তিনি সব আসনের প্রার্থী এটা বলার পরেও ৮০টার বেশি আসনে তৃণমূল জিততে পারেনি এবং স্বয়ং তিনি নিজে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে যে হেরেছেন, এগুলোর কারণ তো এটাই, মানুষ এই ব্র্যান্ডটাকে প্রত্যাখ্যান করেছে, সোজা সাপটা বাংলা। এবার ব্যবসায় যদি এরকম কোনো ব্র্যান্ডকে লোকজন একদম প্রত্যাখ্যান করে দেয়, তাহলে
তার সেক্ষেত্রে তো আর কোনো ভ্যালু নেই, সেই ব্র্যান্ডের আর কোনো ভ্যালু নেই, তার আর কোনো রকম সম্ভাবনা নেই, তাকে নিয়ে ব্যবসায় ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন। ব্র্যান্ডিং করতে হয়তো, এবার ব্র্যান্ডিং করার আগে যখন লসে কোনো কোম্পানি চলে যায় তখন কিন্তু তারা আগা পাঁচতলা ঝেড়ে সাজায়, অর্থাৎ নিজেদের যেটা বোঝা, যেটা ব্যাগেজ বলা হয়, সেগুলোকে হালকা করে। এখানেই আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি তার নিজের হাত থেকে সেই বোঝাটা ঝেড়ে ফেলতে চাইছেন, যে বোঝাটার নাম তৃণমূল কংগ্রেস? সেজন্যই কি তিনি বারবার বলছেন যে তার হাত থেকে যদি ঋতব্রতরা তার দল প্রতীক বা দলের তহবিল নিয়ে নেবে, ঠিক করে নিয়ে নিক, তিনি শূন্য থেকে শুরু করবেন, তিনি নতুন দল নতুন প্রতীক নিয়ে রাস্তায় নামবেন, ঠিক যেরকমটা কংগ্রেস ছাড়ার সময় করেছিলেন। কারণ তিনি কি ভাবছেন যে ঋতব্রতরা ঘাস ফুলের প্রতীক আর দলের নাম পেয়ে গেলেন, তার সঙ্গে তহবিলটাও পেয়ে গেলেন, এটা তো তারা হাতে গরম দেখছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃণমূল শাসনের কুকর্মের দায়, তৃণমূল ব্র্যান্ডটা সম্পর্কে মানুষের ক্রোধ, প্রত্যাখ্যান, এই সব কিছু রাজনৈতিকভাবে তাদের কাঁধে চেপে যাবে এবং তার থেকে আলাদা হয়ে যাবে। মানে যেটা আসলে অভিশাপ সেটা আশীর্বাদে বদলে যেতে পারে। এই অঙ্কটাই কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়ে, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত, গাইড জোরে করছে। টাকা কাটবেন তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে, এই টাকা চক্রান্ত করেও রোখা যায়নি। আবার 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। দেখুন, ব্যবসায় একটা জিনিস খুব চলে, যখন এরকম কোনো ব্র্যান্ড যার ধার বাকি প্রচুর হয়ে যায়, বাজারে প্রচুর দেনা বদনাম, তখন বিচক্ষণ ব্যবসায়ীরা গণেশ উল্টে দেন, সোজা কথায় সেইখানে ঝাঁপ নামিয়ে দেন এবং তারপর অন্য কোনো জায়গায়, অন্য কোনো রূপে, অন্য কোনো প্রোডাক্ট নিয়ে মানুষের সামনে আবির্ভূত হন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসের নামের মায়া কাটিয়ে সব কিছু নতুন করে শুরু করতে চাইছেন, তাতে পরিষ্কার তিনি বুঝে গেছেন যে এটা নিয়ে কিছু হবে না, নতুন হালখাতা করতে চাইছেন। দেখুন, সত্যি কথা বলি, এই ব্যবসার ক্ষেত্রে, মানে রাজনৈতিক ব্যবসার ক্ষেত্রে যদি পুঁজি বলে কিছু থাকে, সেটা হচ্ছে জনসমর্থন। এটাই তো আজকের দিনটা যদি সেই জনসমর্থন মাপার একটা মানে প্রক্রিয়া বা একটা ক্ষেত্র বলে ধরা হয়, তাহলে আজকে 4 টুকরো যে এই 4টে শহীদ স্মরণ হলো আর কি, শহীদ দিবস হলো, সেগুলো হচ্ছে ওই ভিড় মিটার বলে ধরতে পারেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে ঋতব্রতপন্থীরা, একদিকে এনসিপিআই দিল্লিতে, আর একদিকে কংগ্রেস। তো এনসিপিআই দিল্লিতে যেভাবে হাসি হাসি মুখে ওই ওখানে গান্ধীজির সেখানে তার সমাধিস্থলে গিয়ে সেখানে তারা সে একটা শহীদ তর্পণ করলেন আর কি, এবং বললেন শহীদের রক্ত হবে না কো বাড়ত। সেই জায়গাটায় আপনাদের কারো মনে হতেই পারে যে কীরকম একটা ব্যর্থ পরিহাসের মতো শোনালো, ওটাকে ছেড়ে দিন, ওটাকে বাদ রাখুন। কংগ্রেস সেটাকেও বাদের খাতাতেই রাখা ভালো, কারণ এই 21শে জুলাইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বেরিয়ে এসে তৃণমূল করেছেন, তারা কখনো সিরিয়াসলি ওটাকে পুঁজি করার জন্য ঝাঁপায়নি। রইল বাকি ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থী। দেখুন, এখানে যদি ভিড় বিবেচ্য হয় তাহলে এটা পরিষ্কার, ঋতব্রতপন্থীদের প্রচুর নেতা থাকতে পারে, কিন্তু সঙ্গে কর্মী বা সমর্থক কিচ্ছু নেই। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে বিশেষ নেতা না থাকতে পারেন, কিন্তু কিছু জনসমর্থন আছে। এবার এই জনসমর্থনটাই যে এত জনসমর্থন বলছি, এই ঘুরে দাঁড়ানোর কথা বলছি,
এগুলো দেখে আবার কেউ ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বিরাট একটা ফ্যাক্টর হয়ে যাওয়ার মতো জায়গায় পৌঁছে গেছেন। এটা বলাটা খুব কঠিন, কারণ আজকে যেটা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে এই 21শে জুলাইকে কেন্দ্র করে, এগুলো সবই কিন্তু ওই তৃণমূলের নিজেদের মধ্যে ব্যাপার আর কি। সেই তৃণমূলের নিজেদের মধ্যে ব্যাপার, যাদের মানুষ প্রত্যাখ্যান করে 80-তে নামিয়ে দিয়েছেন, তাদের ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছেন। এই অবস্থায় তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে। এটা থেকে বাইরের থেকে বিজেপি বা অন্যান্য দলগুলো তারা মজা পেতে পারে, কিন্তু এই মুহূর্তে এখানে এগিয়ে গেলেন বলে, অন্তত ভিড়ের মাপকাঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘুরে দাঁড়ালেন, এটা ভাবার কোনো কারণ নেই। ভিড়ের আমি, ভিড়ের তুমি, ভিড় দিয়ে যায় চেনা, সেটা এই দল বদলুদের মানুষ কি চোখে দেখেন সেই বার্তাটা সেদিকে আছে। এবার দল বদলুরা তাদের যে কি লক্ষ্য এবং তারা ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন সেটা তারাই জানেন। এবং আমার ধারণা যে 5 বছর পর তাদের যদি ভোটে দাঁড়াতে হয়, বা এমনকি 29 লোকসভা ভোটের সময় বিরোধী তকমাটা রাখতে গেলে তাদের তো ভোটে দাঁড়াতে হবে, তখন থেকেই তাদের অপ্রস্তুত অবস্থাটা মানুষের সামনে হয়তো বেশি করে চলে আসবে। কিন্তু তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে শক্তিশালী হয়ে গেলেন, কারণ হয়তো অনেক বোঝা তিনি ত্যাগ করলেন, কিন্তু এমন একজনকে তিনি আঁকড়ে ধরে রয়েছেন যাকেই সবাই এই তৃণমূলের সবথেকে বড় বোঝা বলে মনে করেছেন, যার জন্য এই দল ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তাকে তিনি আর যাকেই ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না এটা পরিষ্কার করে দিয়েছেন। ফলে সেই বোঝাটা এতটাই ভারী হয়ে যাবে কিনা যেটা তাকে ডুবিয়ে দেয়, বা বাকি পুরো তিনি যে নতুন দলই করুন বা যাই করুন, তাকে রাজনৈতিক এই সমুদ্রে ভেসে থাকার পথে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে কিনা সেটা হয়তো সময় বলবে। কিন্তু ইঙ্গিতগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তো কিছু না। এই মঞ্চেও তো এই যে একটা স্কেলিটন স্টাফ বলে আর কি, এই কটা লোকের একটা মঞ্চ, সেখানেও তো মমতার দলে একটা ক্ষোভের সুর শোনা গেল। মানে ক্ষোভ শেষ হইতেছে না শেষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, আপন মনে দিচ্ছিলেন, হয়তো ভেবেছিলেন যে এই বাজারে একমাত্র তিনি এতদিন ধরে লড়ে যাচ্ছেন, সুতরাং তার অধিকার আছে কথা বলার। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, এটা ভেবে হয়তো তিনি বলেই যাচ্ছিলেন। হয়তো এটাও ভাবছিলেন যে যারা দল পাল্টেছেন, মানে অন্য শিবিরে গেছেন, তারা বেশিরভাগই বলছিলেন যে এই মমতা তৃণমূলে কথা বলার স্বাধীনতা ছিল না, কথা বলতে দেওয়া হতো না। এইটা বলে এই অভিযোগ তুলে যখন এতজন চলে গেছেন, তখন নিশ্চয়ই এই বাজারে কেউ তাকে থামানোর ঝুঁকি নেবে না। ফলে বলেই যাচ্ছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোর করে তাকে থামান, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন টাইম আপ, মানে সময় শেষ। এইখানেই তার খুব সেই ফিলিংসটা যেটা ওই যারা শিবির বদল করছেন তাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা অদ্ভুতভাবে তার মধ্যেও তৈরি হয়ে গেছে। তিনি ভাবছিলেন যে তিনি হয়তো আরও কিছু বলার সুযোগ পেলেন না, মুখ বন্ধ হয়ে গেল। সেই পুরনো অভিযোগ এবং সেই ক্ষোভ, যার জন্য তিনি মঞ্চে একটু উষ্মা প্রকাশ করলেন এবং তারপর ব্যক্তিগত কাজের বাহানায় সভা ছেড়ে চলে গেলেন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে সভা ছেড়ে গেলেন, তাতে তিনি ভবিষ্যতে আরও বড় কিছুর ছাড়ার ইঙ্গিত দিয়ে গেলেন কিনা সেটা এই শহীদ স্মরণের দিনে কিন্তু আলোচনায় চলে এলো। বলে মেয়র হতে গেলে সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সহ্য শক্তি, বলেছে না? মেয়র হতে গেলে বলেছে সবচেয়ে বেশি সহ্য শক্তি। ঠিকই বলেছে। এত চুরি এত ডাকাতি করেছে যে চোর 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 ডাকাত ডাকাত কথা এত সহ্য করেছে, নাহলে ববি কখনো মেয়র হতে পারে এত সহ্য শক্তি না থাকলে? চলে যাচ্ছেন কেন হঠাৎ করে? না এমনি আমার কি দরকার আছে, চলে যাচ্ছেন
কল্যাণ ব্যানার্জি যখন বক্তৃতা করছিল আমি শুনলাম অভিষেক এসছে, সবাই হাততালি দিচ্ছে। বলেনি কল্যাণ ব্যানার্জিকে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে? ও জিজ্ঞেস করুক কে বলেছিল, আমরা বলেছিলাম না এখানকার কোনো লোক বলেছিল? যারা চর্চা করছে আমাদের মধ্যে কোনো চর্চা নেই। কল্যাণদা অত্যন্ত দক্ষ বক্তা, সিনিয়র নেতা, আইনজীবী, অত্যন্ত সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন, গুছিয়ে স্লোগানও দিয়েছেন, বক্তৃতাও দিয়েছেন, খুব ভালোভাবেই ছিলেন। না উনি মঞ্চ ছেড়ে চলে গেলেন, ওনার একটা ব্যক্তিগত কাজ ছিল, একটা লয়ার, তার কোনো একটা কাজ ছিল, ওনার বক্তৃতাটা করে বক্তৃতা না দিয়ে তো চলে যাননি, কি আশ্চর্য কথা। এবার আপনাদের মনে হতেই পারে, দেখুন ওই বললাম প্রথম কথাটা তো আপনাদের যেটা বলছিলাম এটাই সার সত্যি। মানুষজন যে জায়গায় তৃণমূলকে প্রত্যাখ্যান করেছিল সেটা তাদের কৃতকর্মের জন্য। এবার এই যেভাবে এভাবে ঋতব্রতদের কল্যাণে অন্তত তিনি নিজের অবস্থান পরিষ্কার করার একটা সুযোগ পাচ্ছেন এবং সমস্ত দায়গুলো নিজের ঘাট থেকে, যেগুলো সব কিছুরই মাঝখানে তিনি ছিলেন, অথচ দায়গুলো সব অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এটা দেখে আপনাদের মনে হতে পারে যে ঋতব্রতদের যে একটা কোথাও গিয়ে প্রশ্রয়ের সুরে বিজেপি হ্যান্ডেল করছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সুযোগ দেওয়া হয়ে যাচ্ছে না তো? মানে ওই দেখুন, কোনো একটা যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় কোনো শরীরে, নর্মালি বন্ধ হয়ে যায়, তখন ডাক্তাররা কি করেন? স্পার্ক দেয়, ইলেকট্রিক শক দিয়ে তাকে হৃৎপিণ্ডটা আবার চালু করার চেষ্টা করে। অনেক সময় তাতে কিন্তু হৃৎপিণ্ড চালু হয়ে যায়, আবার ধুকপুক ধুকপুক করতে শুরু করে। ফলে এই সমস্ত রকমভাবে যে তৃণমূল হয়তো পতনের পথে নেমে গেছিল বা স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, এরকম একটা কথা লোকজন ভাবতে শুরু করে দিচ্ছিল, সেখানে জোর করে তাদের পিটিয়ে মারতে গিয়ে কোথাও তাদের কিছুটা হলেও জীবিত করে দেওয়া হলো কিনা, এই আলোচনাটা কিন্তু আগামী বহুদিন ধরে চলবে। এটা কিন্তু আজকের এই সমস্তটার মধ্যে দেখে মনে হচ্ছে একটা ধাঁধা, বুঝতেই পারছেন এটা কঠিন একটা ধাঁধা, রাজনৈতিক একটা বিশ্লেষণের জায়গা। তো আপনাদের অন্য একটা ধাঁধা ধরি, কঠিন না, এটা সহজ, বড়রা তো পারবেনই, অল্প বয়সী যারা রয়েছেন তারা একটু মাথা কাটাতে হলেও পেরে যেতে পারেন। বড় লোকের বেটিলো সাদা কালো চুল, তার বাপের কোটে গোঁজা ছিল লাল গোলাপ ফুল, সেই বেটির বেটালো পাতলা পাতলা চুল, সবাইকে দেখিয়ে দিল চোখে সর্ষে ফুল। বলুন তো এখানে বিটি, বিটির বাপ আর বিটির বেটা কারা কারা? একটা হিন্ট দিচ্ছি আপনাদের, জরুরি অবস্থার সময়ের ধাঁধা এটা। আর এই ধাঁধার উৎস ছিল সিউড়ির একটা গরিব গ্রাম। ঝুমুরের সুর খুঁজতে খুঁজতে রতন কাহার একবার সেখানে পৌঁছে গেছিলেন। গিয়ে দেখেন এক মহিলা যার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন, তিনি উঠোনে বসে তার ছোট্ট মেয়ের চুল বেঁধে দিচ্ছেন আর গুনগুন করছেন নিজের জীবনের দুঃখের কথা। ওই মহিলা রতনবাবুকে শোনাতে শোনাতে ওই মেয়েটিকে দেখিয়ে বলেন, এই যে এত চাঁদরূপ মেয়ের হবে না কেনে, ই বড় লোকের বিটি আছে বটে। ব্যাস, রতন কাহার লিখে ফেললেন সেই হিট গান, বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল। আপনাদের মনে আছে 1976 সালে স্বপ্না চক্রবর্তী এই গানটা রেকর্ড করেছিলেন, আর তারপর থেকে সেটা সেই সময় মানুষের মুখে মুখে ফিরতে শুরু করেছিল। এখনও তার রিমেক টিমেক হয়, সেটাও হিট। তো সেখান থেকে এই ধাঁধাটা তৈরি হয়। এটা আসলে ধাঁধা নয়, এটা সেই সময় সিপিআইএম কংগ্রেসকে খোঁচা দিয়ে দেওয়ালে লিখত, একটা দেওয়াল লিখন। ওই বললাম জরুরি অবস্থার সময় এখানে বিটি ইন্দিরা, বিটির বাপ জওহরলাল নেহরু, আর চোখে সরষে ফুল দেখানো বিটির বেটা সঞ্জয় গান্ধী। তো তারপর জরুরি অবস্থা শেষে ভোট হলো, 77-এর মার্চে ইন্দিরা রায়বেরেলিতে হেরে গেলেন, কংগ্রেস সবটাই হজম করতে বাধ্য হলো। এটা তো সবাই জানেন। এটাও জানেন কংগ্রেসের জবাব দিতে জাস্ট 1.5 বছর লেগেছিল।
78-এর নভেম্বরে সিপিআইএমের কান টান সব ঝালাপালা করে দিয়ে কংগ্রেস স্লোগান তুলেছিল, রায়বেরেলি ভুল করেছিল, চিকমাগালুর করেনি। সিপিএম তুমি জেনে রাখো, ইন্দিরা আজও মরেনি। কেন জানেন? কারণ 78-এ কর্ণাটকের চিকমাগালুর লোকসভা আসনে উপনির্বাচনে সবাইকে চমকে দিয়ে 77,000 ভোটে জয়ী হন ইন্দিরা গান্ধী। ভারতীয় রাজনীতির দ্য গ্রেটেস্ট কামব্যাক। আর এত দ্রুত এই যে ঘুরে দাঁড়াতে পেরেছিলেন, তার পেছনে কারণ ছিল একটাই, বেলচি ম্যাসাকার। 77-এর মে মাস পাটনা জেলার এক প্রত্যন্ত গ্রামে ভূমিহারদের হাতে খুন হয়ে গেছিলেন 11 জন দলিত। হাত পা বেঁধে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। তখন দেশের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই আর বিহারের মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, দুজনেই জনতা পার্টির, আপনারা জানেন। তো ইন্দিরা গান্ধী অভিযোগ করলেন এরা মুখে সমাজবাদের কথা বলে আর দলিতদের নিরাপত্তা দিতে পারে না। সবাই ভেবেছিল যে জরুরি অবস্থার কলঙ্ক যার এখনও কাটেনি তার মুখে সমস্ত কথা সাজে নাকি, এগুলো অরণ্যের রোদন, কেউ পাত্তাও দেবে না। কিন্তু ইন্দিরা গান্ধী সবাইকে ভুল প্রমাণ করে ছেড়েছিলেন। ততদিনে বর্ষা নেমে গেছে, বিহার শরীফ থেকে ওই বেলচি যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না ঠিক মতো, কয়েক ফুট কাদা রাস্তা, বানের জলে পুরো এলাকা ডুবে গেছে। মানে এমন পরিস্থিতি, দুর্গম পরিস্থিতি আর কি। অন্য নেতারা ওখানে পৌঁছানোর সাহসই করেননি। কিন্তু ইন্দিরা গান্ধী ট্রেন, জিপ, ট্র্যাক্টর যা পেরেছেন সেগুলো চেপে চেপে বিহার শরীফ পর্যন্ত পৌঁছে যান, তারপর হাঁটা শুরু করে। শেষ পর্যন্ত মতি নামে একটা পোষা হাতি জোগাড় করা হয়। প্রায় 3.5 ঘন্টা হাতির পিঠে চড়ে ওই কাদা জল পেরিয়ে রাত 10:30 নাগাদ ইন্দিরা গান্ধী ওই বেলচি গ্রামে পৌঁছন। নিঝুম রাত, আলো নেই, মোমবাতি আর লণ্ঠনের আলো, আর তার সাথে কান্নায় ভেঙে পড়া দলিত পরিবারগুলো। এদের পাশে বসে তিনি তাদের সান্ত্বনা দেন, ন্যায় বিচারের আশ্বাস দেন। আর গোটা দেশ কেন, দেশ বিদেশে ছড়িয়ে পড়ে হাতির পিঠে বসা ইন্দিরা গান্ধীর ওই ছবি। এই যে মানে দাঁতে দাঁত চেপা লড়াই, ইন্দিরা গান্ধীর এই সফর, এটা ঝিমিয়ে পড়া কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। আর সাধারণ মানুষও আবার ইন্দিরার ক্যারিশমায় আচ্ছন্ন হতে শুরু করেন, যার নিটফল 1.5 বছরের মধ্যে চিকমাগালুর থেকে লোকসভায় ফেরা আর 1980-র নির্বাচনে জয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী পদে জেঁকে বসা। এবার বেলচি ইন্দিরা গান্ধীর কাছে সুযোগ এনে দিয়েছিল, ইন্দিরা গান্ধী সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন। দেখুন, রাজনীতি তো ওই বললাম সব সময় সুযোগ সন্ধানী। মমতা বন্দ্যোপাধ্যায় কি সুযোগের অপেক্ষায় রয়েছেন? এবার ওখানটাতেই আমার মনে হচ্ছে যে এটা ভুলে যাওয়ার কোনো কারণ নেই যে যা হয়েছে মানুষজনের মধ্যে একটা রিজেকশন, একটা প্রত্যাখ্যান ছিল। এত দুর্নীতি, এত রকম গণ্ডগোল, এগুলো তো মানুষ দেখেছে। কিন্তু তারপরেও মানুষের মেমোরি, মানুষের স্মৃতি খুব দুর্বল, বেশি দিন থাকে তো না, এটাও আমরা জেনে গেছি। ফলে কোথাও গিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার। এই সুযোগটা দিয়ে মমতা ব্যানার্জিকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলা হলো না তো? এটা কিন্তু বিজেপি নেতাদের ভেবে দেখার বিষয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা জায়গার থেকেই আবার যা সুযোগ পাচ্ছেন সব কটা কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি একদিকে যেরকম ওই ব্যাগেজ ঝেড়ে ফেলছেন, একদিকে যেরকম আবার জেলা সফরে বেরোবেন বলছেন, আবার তিনি গিয়ে ওই কেন্দ্রে দিল্লিতে ওই ককরোচ পার্টির এই আন্দোলনে হাত গরম করার কথাও ভেবে ফেলেছেন। কিছুই ছাড়ছেন না, একটা বেলচি খোঁজার চেষ্টায় রয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই ব্যাগেজ ঝেড়ে ফেলার কথাটা বললাম তো, এই ব্যাগেজ ঝেড়ে ফেলার চেষ্টাটা বিজেপিও কি করছে? কেন্দ্রের বিজেপিকে দেখলে কিন্তু সেটাই মনে হতে পারে। এবার বিজেপি সংসদে বিল এনেছে বন্দে মাতরমের শুদ্ধতা রক্ষায়। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, বড় নাম। এর গুরুত্ব কি? এই বিল আইনে পরিণত হলে কি হবে সেটা ভাবছেন তো?
দেখুন, দেশের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরমের অবমাননা বা অসম্মানও ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এর জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবার ভাবুন তো, এত কিছু থাকতে জাতীয় গানের শুদ্ধতা রক্ষায় বিজেপি এইভাবে উদ্যোগী হলো কেন? আসলে এতে বিজেপিও এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছে। একদিকে বিজেপি মানুষকে মনে করাচ্ছে বন্দে মাতারামে বঙ্কিমচন্দ্র দেশকে দুর্গা, লক্ষ্মীর মতো দেবীদের সঙ্গে তুলনা করেছিলেন, আর নেহেরু তিনি জিন্নাকে খুশি করতে সেই লাইনগুলো বাদ দিয়ে দিয়েছিলেন। এই সংশোধনীর সঙ্গে সঙ্গে এই প্রচারটাও তো আবার সর্বসম্মুখে চলে আসছে, যার শুরুটা গত ডিসেম্বরে সংসদে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। আর এর পাশাপাশি আরও একটা জিনিস আছে, ওই বললাম না, বোঝা ঝেড়ে ফেলা। এতদিন ধরে 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষজনকে কি বুঝিয়েছিলেন? বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী। সেই বাংলার বাঙালি বিরোধীর এই যে অভিযোগটা, এটাও তো ঝেড়ে ফেলার সুযোগ পেয়ে গেছে বিজেপি এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। বাঙালি বঙ্কিমকেই তারা এই ব্যাপারে হাতিয়ার করতে চেয়েছে। যে বঙ্কিমচন্দ্রের প্রতি বিজেপি এতটা আন্তরিক, তারা বাঙালির জন্য কত আন্তরিক সেটা বোঝানো শুরু হয়ে গেছে। বাঙালি শ্যামাপ্রসাদকে জাতীয় আইকন করে তোলার মধ্যেও যে বাঙালিকে বার্তা দেওয়ার চেষ্টা আছে, সেটাও তো পরিষ্কার। অর্থাৎ একটা কোথাও গিয়ে অপবাদের বোঝা তারা ঝেড়ে ফেলতে চেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রেই ওই দক্ষ রাজনীতিকরা যেরকম করে আর কি, মারেন একটা, ওই ক্যারাম খেলার ক্ষেত্রে দেখেন না, মারে একটা গুটিকে, এপাশে মারলো, ওই গুটিটা গেল, এপাশেও ঘুরে গিয়ে স্ট্রাইকার আরেকটা গুটিকে ফেললো, আর 3টে গুটিকে হাতের কাছে টেনে নিয়ে এলো। যারা ওই একটা চান্স পেলে পুরো বোর্ড ফাঁকা করে দেয়, তারা এই কাজটা করে। বিজেপিও তাই করেছে। এগুলো তো ওই বোঝা ঝাড়ার ব্যাপার হলো। আর সঙ্গে সঙ্গে দেখুন, ওই দেশভাগ আর গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো অন্ধকারাচ্ছন্ন অধ্যায়গুলো ফের একবার তুলে আনার সুযোগ পেয়ে গেছে বিজেপি। কিন্তু তাতেও তারা কোনো রকম ফাঁক রাখতে চাইছে না। ওই বলে না, লিভিং নো স্টোনস আনটার্নড, ইংরেজিতে একটা কথা আছে। কোনো রকম প্রচেষ্টা ছাড়া হবে না, যতগুলো সম্ভাবনা আছে সবগুলো প্রয়োগ করে দাও। সুতরাং তারা এমন একটা রাস্তা ধরতে চেয়েছে যে রাস্তায় হাঁটলে সব স্তরের সমস্ত বাঙালির আত্মীয় সহজে হয়ে ওঠা যাবে। সেই জন্যই কি অমিত শাহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে বললেন যে তিনি চান, তার স্বপ্ন যে পশ্চিমবঙ্গে বাংলা একদম বাধ্যতামূলক হবে, সমস্ত সরকারি কাজকর্ম বাংলা ভাষায় হবে। এবং সঙ্গে সঙ্গে সেই পরামর্শটা লুফে নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তারা বাংলাকে যে কোনো সরকারি কাজকর্মে বাধ্যতামূলক হচ্ছে। অর্থাৎ বাংলা ভাষার প্রাপ্য সম্মানটা তারা দিচ্ছেন, বাংলা ভাষাকে রক্ষার করার কাজটা তারা করছেন। এবার 1 সেপ্টেম্বর থেকে বাংলা এইভাবে বাধ্যতামূলক হয়ে গেলে সরকারি কাজকর্মে বিজেপির বিরুদ্ধে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগটা আর কি খাটবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। প্রাইমারিলি এটাকে স্বাগত জানাচ্ছি যে আমরা বহুদিন ধরে বলে এসেছি আমাদের রাজ্যে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার সরকারি কাজেও। তা যদি হয়ে থাকে খুব ভালো কথা, কিন্তু তার পাশাপাশি দু একটা কথা আমাদের বলছে। ধরুন এফআইআর বাংলায় হবে, খুব ভালো কথা, তার মানে যেন এই না হয় যে মানুষটা বাংলা বলতে পারেন না, কি যে মানুষটা বাংলা লিখতে পারেন না, তার উপর যেন কোনো অন্যায় হয়। যদি তিনি যে ভাষায় স্বাচ্ছন্দ্য সেই ভাষায় এফআইআর করতে পারলেন না,
সেটা দেখার দায়িত্বও কিন্তু পুলিশের। এই বাংলা ভাষার ওপর জীবিকা আছে যে মানুষের, ধরুন শিল্পী, সাহিত্যিক, আর বিজ্ঞাপনের কাজ যারা করছেন বাংলা ভাষায়, সাংবাদিক, এই মানুষগুলোর জীবিকাটাও যেন সুরক্ষিত থাকে। দেখে এতক্ষণ ধরে বলছিলাম না যে রাজনীতিকরা, রাজনৈতিক দলগুলো তারা ওই সারাক্ষণ সুযোগ সন্ধানী স্লিপে ফিল্ডারের মতো, কখন ব্যাটে একটুখানি ছুঁয়ে একটা বল আসবে, ঘপাত করে ঝাঁপিয়ে তারা সেটাকে তালুবন্দি করে নেবেন, এই রকম করে সারাক্ষণ বসে থাকে রাজনৈতিক দলগুলো। অন্যের তৈরি বিভিন্ন আন্দোলনকে অন্যের মধ্যে দিয়ে আর কি নিজের কার্যসিদ্ধিটা করে নিতে চেষ্টা করে। এটা কিন্তু শুধু আমাদের দেশ বলে ভাববেন না, এটা কিন্তু গোটা বিশ্বের একটা অত্যন্ত সাধারণ এটা একটা কর্মপদ্ধতি রাজনীতির ক্ষেত্রে। ওই যে গাজার ধ্বংসস্তূপ আর ওই যে ওখানে সাগর পাড়ে আশ্রয় শিবিরগুলো, যেখানে যে প্রাণগুলো কোনো মতে টিকে আছে প্যালেস্টাইন চারপাশে, সেখানেও কিন্তু মানুষজন বিশ্বকাপ দেখেছে। মাথার ওপর খোলা আকাশ, বড় পর্দাটা গিয়ে খেলা দেখা চলেছে। এবং বিশ্বকাপ শেষ হতেই শুধু গাজা নয়, গোটা প্যালেস্টাইন, ওই রামাল্লা থেকে নাজারেত, বেনিন থেকে হেব্রন, পূর্ব জেরুজালেম, মানে সর্বত্র হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। কাদের পতাকা নিয়ে জানেন? স্পেনের লাল হলুদ পতাকা নিয়ে। গোটা শহরটা লাল হলুদ পতাকায় ঢেকে গেছে। এবার ভাবুন, একইভাবে তো একটা কোনো দেশের জয়ের মধ্যে তারা নিজেদের মিলিয়ে নিতে চাইছেন। ইউরোপের কোনো একটা দেশের জন্য প্যালেস্টাইন এরকম উচ্ছ্বাস, দেখুন আমাদের এখানে আমরা বুঝতে পারবো না তারা, কারণ আমাদের এখানে ব্রাজিল, আর্জেন্টিনায় মারামারি হয়ে যেতে পারে। ভারত যে জীবনে বিশ্বকাপ খেলেনি সেটা আমরা ভুলে যেতে পারি, কিন্তু স্পেন তার জনপ্রিয়তা এখানে কোথায় আমরা বুঝতে পারবো না, কিন্তু ওখানে এটা হয়েছে। ভাবলেন তো সব ছেড়ে স্পেন কেন? প্যালেস্তিনীয়রা স্পেনকে ধন্যবাদ দিতে তাদের জয়কে সেলিব্রেট করেছেন। কেন জানেন? কারণ এই গাজা যুদ্ধের সময় আর্জেন্টিনার ডানপন্থী সরকার ছিল ইসরায়েলের পাশে, আর স্পেনের বামপন্থী সরকার ছিল প্যালেস্তাইনের পাশে। যুদ্ধ শুরুর পর তারা প্যালেস্তাইনের স্টেটহুডকে স্বীকৃতি পর্যন্ত দিয়েছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে স্পেন বারে বারে নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছে। এই লামিন ইয়ামাল সহ স্পেনের জাতীয় দলের একাধিক খেলোয়াড় নানা সময় ওই গাজার মানুষের পাশে থাকার কথা বলেছেন। তাই আনন্দে প্যালেস্টাইন নেমে এসছে রাস্তায়। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস চিঠি লিখে স্পেনের প্রাইম মিনিস্টার পেড্রো সানচেজকে অভিনন্দন জানিয়েছেন। আর আর্জেন্টিনায় কী হয়েছে বলুন তো? দাঙ্গা বেঁধে গেছে। বুয়েন্স এয়ার সহ দেশটার বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছে। সেটাও ওই রাজনীতি আগের থেকে সব কিছু ঠিকঠাক করে রাখে না, সে মাঝে মধ্যে মিসফায়ার করে আর তাতেই যাবতীয় গণ্ডগোল হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। ও দেশের প্রেসিডেন্ট তিনি, মানে তার অফিস আর কি, তিনি ওখানে সব ঠিকঠাক করেন। তো তার অফিস আগের থেকেই ঠিক করে রেখেছিল যে ওই আর্জেন্টিনা তো জিতবে, চ্যাম্পিয়ন হবে, সুতরাং জাতীয় দলের জয়ের জন্য ছুটি দিয়ে দেওয়া হবে, সেটা ঘোষণা করে তারা পোস্ট সোশ্যাল মিডিয়ায় তৈরি করে রেখে দিয়েছিল। হারের পর যথারীতি সেই পোস্টটা যাওয়ার কথা ছিল না, কিন্তু ভুল করে সেটাই পোস্ট হয়ে গেছে এবং সেখান থেকে এই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষোভ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ, শাসক বিরোধীর সংঘর্ষ, সব মিলিয়ে একটা উত্তাল পরিস্থিতি। মানে বুঝতে পারছেন, ওখানেও কিন্তু রাজনীতি অপেক্ষা করছিল শুধু ঢোকার জন্য। আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ার মিলের ওপর সে দেশের মানুষ এখন হাড়ে হাড়ে চটা, কারণ জিনিসের দাম আর বেকারি দুটোই রকেটের গতিতে বাড়ছে এই মারাদোনা মেসির দেশে। আর সেই রাগে আর তার সাথে হারের ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা সব মিলিয়ে মিশিয়ে ওই সরকারি পোস্টটায় উস্কে দিয়েছে। ব্যাস, সবাই ঝাঁপিয়ে পড়েছেন। মজা কি জানেন? বিরোধী বামপন্থীদের প্রতিও ভরসা নেই আর্জেন্টিনার, কারণ তারা এর আগে সুযোগ পেয়েছিল, কিচ্ছু করতে পারেনি। ফলে জাতীয় দলের হার দেশটার সব প্রতিষ্ঠান বিরোধী মানুষকে একসঙ্গে রাস্তায় নামিয়ে দিয়েছে। ভেবে দেখুন, রামাল্লা থেকে বুয়েন্স এয়ার্স সর্বত্র ফুটবলকে কেন্দ্র করে রাজনীতি জড়িয়ে পড়েছে।
ফুটবলে জলে আনন্দ, হারের বিষাদ, সেটাও কিন্তু তার মানে রাজনীতি বাদ দিয়ে নয়। সবাই ইস্যু খুঁজছে, ইস্যু তৈরি করে ঝাঁপিয়ে পড়ছে। আর যদি ইস্যু তৈরি দেখছে তাহলে তো কথাই নেই, ঝাঁপিয়ে পড়ে সেটাকে তার মধ্যে ক্যাচ লুফে নিচ্ছে।